পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ। পর্ব সংখ্যা 10। আকাশের ধমকে সন্ধ্যা কেঁপে ওঠে। দ্রুত দুহাতে চোখ মুছে আকাশের হাত থেকে নূপুরটি নিতে গেলে আকাশ হাত সরিয়ে নেয়। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ পকেটে নূপুরটি রাখতে রাখতে বলে, ডিসিশন চেঞ্জ করেছি, নূপুরটি তুমি আর পাচ্ছ না। সন্ধ্যা অবাক হয়ে তাকায়। আকাশ গম্ভীর গলায় বলে, ছিচকাদনে মেয়েদের ইচ্ছা পূরণ করি না আমি। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ উঠে দাঁড়িয়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত পেতে ইশারায় নূপুরটি দিতে বলে। আকাশ মৃদু স্বরে বলে, বললাম তো হবে না। কথাটি বলে সন্ধ্যার পাশ কাটিয়ে যেতে নিলে সন্ধ্যা আবারও আকাশের সামনে দাঁড়িয়ে যায়। আকাশ ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর গলায় বলে, সালাম দিতে বলেছিলাম, ভুলে গিয়েছ? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। গতকাল আকাশের দেখিয়ে দেওয়া অনুযায়ী ইশারায় সালাম দিল। এরপর ডান হাত পেতে মাথা নাড়িয়ে বোঝায় তাকে নূপুরটি দিতে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আগে হাসো। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। বিরক্ত লাগছে তার। কি শুরু করেছে এই লোক? আকাশ একটু পিছিয়ে গিয়ে সন্ধ্যাকে ভালোভাবে অবলোকন করলো। সন্ধ্যার পরনে কালো শাড়ি। আকাশ মনে মনে হেসে বলে, আজ ভেতরে বাইরে সব কালো। গুড ডিসিশন। তবে গতকাল সাদা কালোর ড্রেস কম্বিনেশন ভালো ছিল। সন্ধ্যার ভীষণ লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। লোকটি ভীষণ অসভ্য টাইপ। সন্ধ্যার ইচ্ছে করলো গালের মধ্যে দুটো থাপ্পড় বসিয়ে লোকটার অসভ্যতামি ছোটাতে। আকাশ সন্ধ্যার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে। সন্ধ্যা হঠাৎ আকাশের দিকে এগিয়ে গিয়ে আকাশের পকেটে বাঁ হাত ঢুকিয়ে নূপুর পেয়ে যায়। সাথে সাথে নূপুরটি নিয়ে দৌড় দেয়। আকাশ সন্ধ্যার কাহিনী বোঝার আগেই সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। আকাশ হতভম্ব হয়ে বিড়বিড় করে, কি বিচ্ছু। ওয়াশরুমের দিকে একটু এগিয়ে গিয়ে জোর দিয়ে বলে, আবার না হেসে পালালে, বেয়াদব মেয়ে। সন্ধ্যা আকাশের কথাগুলো শুনতে পেয়ে ঢোক গিলল। হাতের নূপুর সামনে ধরে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটল। মনে বলে, এমনিতে লোকটা ভালো না, আবার একটু একটু ভালো আছে। সে ধন্যবাদ দিত তাকে নূপুর ঠিক করে এনে দেওয়ার জন্য, কিন্তু লোকটা ভীষণ অসভ্য টাইপ। তাছাড়া নূপুরটা তো এই লোকটাই ছিঁড়ে দিয়েছিল। জীবনেও ধন্যবাদ দিবে না সে লোকটাকে। সন্ধ্যা দরজায় কান পাতলে বাইরে থেকে আকাশের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার ছিটকিনি খুলে বাইরে ডান পা রাখতে নিলে হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে বাথরুমের মেঝেতে পড়ে যায়। আকাশ নিজেকে সামলে নিতে পারায় সে পারেনি, কিন্তু সন্ধ্যা চিৎপটাং হয়ে পড়েছে। সাথে তার হাতের নূপুর ছিটকে যায়। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। আকাশ হতভম্ব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সে মূলত সন্ধ্যাকে টেনে ঘরের ভিতর নিয়ে যেতে চেয়েছিল, উল্টে সেও ওয়াশরুমে চলে এসেছে। আকাশ হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠে এসো। সন্ধ্যা তাকালো না আকাশের দিকে। একা একাই ধীরে ধীরে উঠে বসে সে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। মেয়েটি তাকে রিজেক্ট করলো, কি পরিমাণ বেয়াদব ভাবা যায়। আকাশ রেগে বলে, তোমার মাঝে তো দেখি আদবের ছিটে ফোটাও নেই। দ্রুত আদব আলী হও, নয়তো পানিতে চুবিয়ে আদব শেখাবো, বেয়াদব মেয়ে। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ রেগে তাকিয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলে ধীরে ধীরে দাঁড়ায়। এরপর আশেপাশে তার নূপুর খোঁজে। আকাশ বুঝতে পারলো সন্ধ্যা নূপুর খুঁজছে। গম্ভীর কণ্ঠে বলে, নূপুর খুঁজে লাভ নেই, কমোডের মধ্যে গিয়ে এতক্ষণে ওর জানাজা হয়ে গেছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ ভুরু কুঁচকে ইশারায় কমোড দেখায় সন্ধ্যাকে। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে উপর থেকে খুঁজলো। উল্টো ঘুরে আকাশের দিকে তাকালে আকাশ আবারও বলে, বিশ্বাস না হলে হাত ঢুকিয়ে চেক করতে পারো। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। কত বড় বেয়াদব, তার দিকে চোখ গরম করে তাকায়। সন্ধ্যা টইটুম্বুর আঁখি দুটো নিয়ে আকাশের দিকে চেয়ে আছে। হাত দিয়ে ইশারায় বোঝায়, আপনি ভীষণ খারাপ লোক। আকাশ বুঝতে পেরে রেগে বলে, আর তুমি বেয়াদব। সন্ধ্যার চোখ থেকে না চাইতেও দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যা দ্রুত ডান হাতে চোখ মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। এত খারাপ লাগছে তার। আগে দুটো টুকরো হয়ে থাকলেও তাও তো তার ভাইয়ের দেওয়া জিনিসটা তো ছিল, এখন তো তাও নেই। তার কপালটা এত খারাপ। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো সন্ধ্যা জানালার কাছে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আকাশের নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মেয়েটি তার ভাইয়ের দেওয়া নূপুরের জন্য কত কাজ ছিল, এখন সেটা পুরোপুরি নেই। আকাশ কি বলবে বুঝতে পারে না। সে তো নূপুরটি ঠিক করে এনেছিল একে দিব বলেই। এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে বুঝতে পারিনি।
কিছু বলতে গিয়েও বলল না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। কিছু একটা ভেবে উল্টো ঘুরে বলে, তোমার আরেকটি নূপুর আছে যে, ওটা আমাকে দাও, আমি কিছু একটা ব্যবস্থা করব। কথাটা শোনার সাথে সাথে সন্ধ্যা আকাশের দিকে তাকায়। এত রাগ লাগছে সন্ধ্যার, একটা নূপুর অস্তিত্বহীন করে দিয়ে আরেকটার দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা ধূপধাপ পা ফেলে আকাশের দিকে এগিয়ে আসে। আকাশ ভুরু কুচকে চেয়ে আছে। কিছু বোঝার আগেই সন্ধ্যা আকাশকে গায়ের জোরে ধাক্কা দিয়ে আকাশের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। এটা কি হলো? চরম লেভেলের মেজাজ খারাপ হলো। রাগে দরজায় একটা লাথি মেরে চিৎকার করে বলে, বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আকাশের চিৎকার আসমানি নওয়ান তার ঘর থেকে বেরিয়ে আসে। সাথে শিমু আর তার মাও বেরিয়ে আসে। আসমানি নয়ন এগিয়ে এসে বলে, আকাশ কি হইছে? আকাশ তার মায়ের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওর সাহস কি করে হয় আমার মুখের উপর দরজা লাগানোর? আসমানি নয়ন অবাক হয়ে বলে, এটা তো সন্ধ্যার ঘর, তুমি সন্ধ্যার ঘরের সামনে কি করতেছ? আকাশ থতমত খেয়ে তাকায়। নিজেকে সামলে রেগে বলে, যা ইচ্ছা করছি। আসমানি নয়ন রেগে বলে, যা ইচ্ছা করতেছ মানে? যাও ওইখান থেকে, তুমি ওর আশেপাশে আসবা না, ওর ঘরের সামনেও আসবা না। আকাশ দাঁত কিরমির করে বলে, 100 বার আসবো, ঘরের সামনে আসবো, ঘরের ভেতরে যাব, ইচ্ছে হলে ওর বিছানায় ওর সাথে ঘুমাবো। আকাশের কথা শুনে সকলের বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ কথাগুলো বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, মেয়েটাকে আদব শেখাও, নয়তো ওর কপালে দুঃখ আছে বলে দিলাম। আকাশের খালা ভ্রু কুচকে বলে, তুমি কি সন্ধ্যাকে মানতে চাইছো বাবা? আকাশে বিরক্তি কণ্ঠে বলে, বালের এক মেনে নেওয়া, এই বেয়াদব মেয়েকে কি মানবে? শিমু মাথা চুলকে বলে, ও খালামণি, তোমার ছেলের বউ মানবে না, আবার একসাথে ঘুমাতেও চায়। মনে হয় তুমি একটু বেশি ডিজিটাল ছেলে জন্ম দিয়েছ। আসমানি নওয়ান শিমুর কান টেনে বলে, এই ছেলে আমার মাথা পাগল করলো, তুই আবার আমার পিছে পড়ছস কেন? শিমু কাঁদো কাঁদো মুখ করে বলে, ইস, কান ছাড়ো, সৌম্য তার মামার সাথে কথা বলছে। তাদের বাড়ির পাশে একটি ঘর বানিয়ে সৌম্য এখানে থাকবে জানিয়েছে। ভদ্রলোক অবাক হয়, কিন্তু খুশিও হয়। তিনি তাদের বাড়িতেই থাকতে বলেছে, কিন্তু সৌম্য তাতে সায় দেয়নি। সে আর সন্ধ্যা এখানে থাকলে একটা বাড়তি ঝামেলা হবে। সৌম্যর এখন জমি কেনার মতো টাকা নেই। তাছাড়া সৌম্যর তো এখানে সারা জীবন থাকবে না। আপাতত এই জায়গায় পারফেক্ট মনে হলো। সন্ধ্যাকে একা রেখে গেলে চিন্তামুক্ত থাকতে পারবে। সৌম্যর মামা সবকিছু ঠিক করে দিয়েছে। কয়েকজন মিস্ত্রি এনেছেন। তার আগে সব জিনিসপত্র সৌম্যর সাথে গিয়ে কিনে এনেছে। সৌম্যর পরনে লুঙ্গি, গায়ে স্যান্ডো গেঞ্জি। জিনিসপত্র এনে কাপড় বদলেছে। এগিয়ে গিয়ে আধবয়সী একজন লোককে জিজ্ঞেস করে, চাচা, কিছু করা লাগলে বলুন। ভদ্রলোক অবাক হয়ে বলে, তুমি কি করবা বাবা? তোমার কাজই তো করছি। সৌম্য মৃদস্বরে বলে, আপনারা যা করছেন এইটাই করব। বয়স্ক লোকটি হাসলো। কত বাড়ির কাজ করে, এমন অফার পায়নি, তাই অবাক হয়েছে। সাথে একটু হাসলো। সৌম্যর তার বাবার কথা মনে পড়লো। তার বয়স 6 থেকে 7 বছর হবে। তখন তার মা বেঁচে ছিল। তাদের গ্রামে এমন বাড়ির কাজ হলে তার বাবা তাকে কাঁধে তুলে নিয়ে সেই কাজের জায়গায় নিয়ে গিয়ে তার পাশে বসিয়ে রাখতো। কথাগুলো ভেবে সৌম্য মৃদু হাসলো। অথচ আজ সে এই বাড়ি না গেলে তার বাবা খুশি। সে আর তার বোন গেলেই তার মুখ অন্ধকার হয়। সৌম্য খুব করে চায় আল্লাহ যেন ওই বাড়িতে আর কখনো তাকে আর তার বোনকে না নেয়। সৃজা সৌম্যর পাশে এসে দাঁড়িয়ে বলে, আপনাকে গ্রামের ছেলের লোকে ভালো লাগছে। সৌম্য গম্ভীর গলায় বলে, আমি গ্রামেরই ছেলে। কিছুক্ষণ আগে পর্যন্ত বোঝা যাচ্ছিল না, আপনার ড্রেস আপের জন্য। সৌম্য ঘাড় ঘুরিয়ে বিরক্ত কণ্ঠে বলে, প্রয়োজনীয় কিছু বলবেন? সৃজা বিব্রত বোধ করে। আমতা আমতা করে বলে, আমি আপনার চেয়ে অনেক ছোট, আমাকে তুমি করে বলুন। সৌম্য এবারও বিরক্ত হয়ে বলে, আমি যাকে তাকে তুমি বলি না। সৃজা মন খারাপ করে বলে, তাহলে তুই বলুন। সৌম্য রেগে বলে, এটা আরো আগে বলি না। সৃজা ঢোক গিলল। সে তো ভালো করেই কথা বলছে, সৌম্য এমন রেগে যাচ্ছে কেন? আমতা আমতা করে বলে, আমি পিঠা বানিয়েছি, আপনি একবার ভেতরে আসবেন। সৌম্য ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, যতগুলো বানিয়েছেন সবগুলো এখানে আনুন। সৃজা একটু খুশি হলো। ভেতরে যেতে নিলে সৌম্য আবারও বলে, সবগুলো আনবেন, কারো জন্য একটাও রাখলে আনার প্রয়োজন নেই। সৃজা বাঁকা চোখে তাকায় সৌম্যর দিকে। কারো জন্য রাখবে না মানে? তার একটা ছোট ভাই আছে, বাবা মা আছে। লোকটা কেমন যেন। সৌম্য উঠোনে পাতা একটি চেয়ারে বসলো। সৃজা এগিয়ে এসে বলে, আপনার বউ নেই জানি, কিন্তু লাফার আছে কি?
সৌম্য শক্ত চোখে তাকায় সৃজার দিকে। সৃজা মেকি হেসে বলে, এমনি শুনতে চাইছিলাম আর কি। সৌম্য ছোট্ট করে বলে, আছে। সৃজা অবাক হয়, উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি ভাইয়া? সৌম্য সৃজার ব্যবহারে অবাক হয় না, এরকম রিয়েকশনেই বোধহয় আশা করেছিল। মৃদু স্বরে বলে, সৃজা হেসে বলে, নাম ইরাবতী তাই না? সৌম্য তরাক করে সৃজার দিকে তাকায়। সৃজা সৌম্যর ভরকানো দৃষ্টি দেখে ভালোই মজা পায়। উল্টো ঘুরে বাড়ির ভিতর দৌড়ে যেতে যেতে বলে, আপুটার কপাল পড়েছে, আপনি অনেক খিটখিটে। আপুকে ভুলে গিয়ে তার কপাল বাঁচিয়ে দিন। সৌম্যর হাত নিষ্পিস করলো মেয়েটাকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। সৃজা কিভাবে জেনেছে এতে অবাক হয়নি সৌম্য, কিন্তু বিরক্ত হলো। চেয়ারে হেলান দিয়ে ডান পা বাঁ পায়ের উপর রেখে বা হাত বন্ধ চোখের উপর রাখে। এরপর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, যা মনে রেখে আমরা কষ্ট পাই তার নাম মরীচিকা, আর আমার অধ্যায় ইরাবতী অর্থ মরীচিকা। দুপুরের পর সন্ধ্যাকে নিয়ে আসমানি নাওয়ান, শিমু আর শিমুর মা পার্লারে এসেছে সন্ধ্যার নাক ফুটো করার জন্য। সন্ধ্যার পরনে কালো শাড়ি, মাথায় হিজাব বাঁধা। ছোট থেকে এই অভ্যাস সৌম্য তাকে করিয়েছে। যখন অনেকটা ছোট ছিল তখন সৌম্য নিজেই তাকে হিজাব পরিয়ে বাইরে বের করত। কথাগুলো ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। বাঁ পায়ের নুপুরটি খোলেনি, ডান পা ফাঁকা। শিমু এটা দেখে সন্ধ্যাকে অনেকবার খুলতে বলেছিল। মানুষ তাকে দেখে জোকার বলবে বলেছিল। সন্ধ্যা খোলেনি। মানুষের কথা সে কেন ভাবতে যাবে? তার কথা কয়জন মানুষই বা ভাবে? সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। কবে তার ভাইকে খুঁজে পাবে? সন্ধ্যা অপেক্ষার প্রহর গোনে। শিমু সন্ধ্যাকে টেনে একটি চেয়ারে বসিয়ে দেয়। সন্ধ্যা আশেপাশে তাকালো। একটি মেয়ে নাক ফোটানোর মেশিন আনলে সন্ধ্যা একটু ভয় পায়। এখন কত বড় হয়েছে, না জানি কতই লাগবে। ভাবনার মাঝেই মেয়েটি মেশিন দ্বারা সন্ধ্যার নাক ফুটো করে দেয়। সন্ধ্যার চোখ জুড়ে ভিজে যায় ব্যথায়, তবে যতটা ভেবেছিল ততটা ব্যথা পায়নি। শিমুর মা এগিয়ে এসে সন্ধ্যার থুতনিতে হাত রেখে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, অনেকটা ফর্সাই বলা যায়। নাক ফুলের মাথায় ছোট্ট পাথর বসানো, যেটি জল জল করছে। ভদ্রমহিলা মৃদু হেসে বলে, মাশাআল্লাহ আপা, দেখ আমাদের জান্নাতকে কি সুন্দর লাগছে। সন্ধ্যা শিমুর মায়ের দিকে তাকিয়ে রইল। জান্নাত নামটা নিয়ে সে বিভ্রান্তিতে পড়ে যায়। এই ভদ্রমহিলা দুজন তাকে এমন ভাবে জান্নাত বলে ডাকে যেন তার আসল নাম জান্নাত আর সন্ধ্যা নাম নকল। কাজ শেষে সন্ধ্যাকে নিয়ে সবাই পার্লার থেকে বেরিয়ে আসে। পাশে একটি দোকান থেকে শিমু কিছু কেনার জন্য যায়। এদিকে আসমানি নাওয়ান আর তার বোন টুকটাক কথা বলায় ব্যস্ত। সন্ধ্যা আশেপাশে চোখ বোলাচ্ছিল। হঠাৎই 3টা কুকুর সন্ধ্যার ডান পাশে ঘুরঘুর করে। সন্ধ্যা ঢোক গিল। সাহস করে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু কুকুরগুলো তার দিকে আসতে দেখে সন্ধ্যা বাম দিকে পিছিয়ে যায়। এভাবে এগোতে এগোতে সন্ধ্যা অনেকটা দূরে চলে যায়। সাথে কুকুরগুলো সন্ধ্যার দিকে এগোয়। এক পর্যায়ে সন্ধ্যা ভয়ে দৌড় দেয়। পিছন পিছন কুকুরও দৌড়ায়। সন্ধ্যার কান্না পাচ্ছে। এটা আবার কোথায় ফেসে গেল সে? মেয়েটি বাইরে বেরোনোর স্বভাব একেবারে নেই বললেই চলে। সেখানে হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে সন্ধ্যার অবস্থা বেহাল। শাড়ি পরে দৌড়াতে গিয়ে বেচারি কয়েকবার যে পড়তে পড়তে বেঁচেছে, পায়ের জুতো কোথায় যে খুলে গিয়েছে তার হদিশ নেই। হঠাৎ কারোর সাথে জোর সরে এক ধাক্কা খেয়ে পড়তে নেয়। তার আগেই সন্ধ্যা 2 হাতে লোকটি শার্ট আঁকড়ে ধরে। আকাশ রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তাকে কেউ ধরেছে বুঝতে পেরে দ্রুত মেয়েটির দিকে তাকালে সন্ধ্যার মুখ দেখতে পায় না, মাথা নিচু করে রাখা। আকাশ রেগে সন্ধ্যাকে ধাক্কা দেয়। কোনো ম্যানারলেস মেয়ে তাকে ধরেছে, মেজাজ খারাপ হয়ে যায় তার। সন্ধ্যাকে ধাক্কা দিয়ে হাত দিয়ে তার শার্ট ঝাড়ে, যেন তার শার্টে ময়লা লেগেছে। এরপর সামনে তাকে কিছু বলতে গিয়েও থেমে যায়। রাস্তায় সন্ধ্যাকে পড়ে থাকতে দেখে। আকাশের ধাক্কা খেয়ে বেচারি আর দাঁড়িয়ে থাকার শক্তি হয়নি। আকাশ অবাক হয়ে বলে, তুমি? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। আকাশ এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়েও আবার হাত গুটিয়ে নেয়। গতকাল রাতে তাকে রিজেক্ট করেছে, আবার তাকে ধাক্কা দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছিল। আকাশ কিচ্ছু ভুলে যায় না। অতঃপর গম্ভীর গলায় বলে, একাই ওঠো। সন্ধ্যা আকাশের ব্যবহারে অবাক হয়। বেশ কসরত করে একা একাই উঠে দাঁড়ায়। আকাশ সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে বলে, কার বিয়ে খেতে যাচ্ছিলে? বিয়েতেও তো মানুষ এত সাজে না। আকাশের কথা শুনে সন্ধ্যার মুখ অটোমেটিক তার গালে চলে যায়। সে তো সাজেনি, এই লোকটা এসব আবল তাবল কি বলে। আকাশ আবারও বলে, এখানে কি করছো? বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার জন্য বের হওনি তো? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। রাগ হয়, অনুমান করে কত কথা বলে লোকটা।
সন্ধ্যা আকাশের হাত থেকে ফোন কেড়ে নিয়ে লিখতে শুরু করে। আকাশ কটমট দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এই মেয়েটি তাকে শুধু তেজ দেখায়। ফোনটা কিভাবে নিল দেখো। কবে যে তার এক চটকানি খাবে এই মেয়ে। বিড়বিড় করলো, বেয়াদব মেয়ে। সন্ধ্যা আকাশের দিকে তাক করে ধরে ফোন, যেখানে লেখা, আমি আপনার মায়েদের সাথে বাইরে এসেছিলাম। আমাকে কুকুর ধাওয়া করায় আমি হারিয়ে গিয়েছি। আমায় বাসায় পৌঁছে দিন প্লিজ। আর আপনার মাকে কল করে জানিয়ে দিন আমি আপনার সাথে, নয়তো উনি চিন্তা করবেন। আকাশ লেখাটা পড়ে সন্ধ্যার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে নেয়। এরপর তার মাকে ফোনে কল করলে তার মা ফোন রিসিভ করে। আসমানি নাওয়ানের কথা শোনার আগেই আকাশ বলে, তোমাদের আদরের বেয়াদব মেয়ে সন্ধ্যা আমার সাথে। চিন্তা করো না মা। সন্ধ্যা বিরক্ত হয়, তাকে সব সময় বেয়াদব বলে। সে যথেষ্ট ভদ্র। আসমানি নাওয়ান ছেলের কথায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর রেগে বলে, তুমি আমার জান্নাতটা কোথায় নিয়ে গেছো? আকাশ রেগে যায়। একে সে এনেছে, নাকি এই বেয়াদব মেয়ে তার কাছে এসেছে? অতঃপর মেজাজ দেখিয়ে বলে, আমি তোমার জান্নাতকে জন্তুদের সুস্বাদু খাবার বানানোর জন্য সুন্দরবন রওনা হচ্ছি। তোমার জান্নাতের সাথে একেবারে জান্নাতে গিয়ে দেখা করো। এখন ঘুমাও। বলেই খট করে কল কেটে দিল। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, কান ধরো। সন্ধ্যা আর কত অবাক হবে। আকাশ ধমকে বলে, কান ধর ইডিয়েট। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, হিজাবের উপর দিয়ে দুহাত দু কান ধরল। আকাশ মনে মনে হাসে। তার সাথে বেয়াদবি করে কেউ ছাড় পায় না, এই মেয়েও পাবে না। অতঃপর গম্ভীর গলায় বলে, উঠবস কর। সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। যদিও এই রাস্তা ফাঁকা, মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে, তবু এভাবে বাচ্চাদের মতো করে কান ধরে উঠবস করবে? আকাশ সন্ধ্যাকে চুপ দেখে বলে, আমি গেলাম তাহলে। তোমার যেদিকে দু চোখ যায় চলে যাও। হ্যাপি জার্নি। কথাটা বলে আকাশ উল্টো ঘুরলে সন্ধ্যা দ্রুত আকাশের শার্ট টেনে ধরে। আকাশ তার শার্ট ধরে রাখা সন্ধ্যার হাতের দিকে তাকালে সন্ধ্যা আকাশের শার্ট ছেড়ে দেয়। আকাশ সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যা বুঝালো সে উঠবস করবে। আকাশ মনে মনে হেসে উপর থেকে গম্ভীর গলায় বলে, তাড়াতাড়ি করো। সন্ধ্যা ঢোক গিলে দু হাতে দু কান ধরে চোখ খিচে নেয়। সব সময় সে বেকায়দায় পড়ে, আর তারপর এসব উদ্ভট কাজ করতে হয় তাকে। সন্ধ্যা দ্রুত বসে পড়ল, আর বার সাথে সাথে উঠল। আকাশ ফোনে ভিডিও অন করেছে। সন্ধ্যা একবার উঠবস করে আবার অসহায় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুঁচকে বলে, হয়নি, 10 বার করতে হবে। সন্ধ্যার কান্না পাচ্ছে। লোকটা এমন কেন? সন্ধ্যার দৃষ্টি দেখে আকাশে একটু মায়া হলো। অতঃপর বলে, আচ্ছা, আর দুবার বসো আর ওঠো। সন্ধ্যা দাঁতে দাঁত চেপে আকাশের কথা অনুযায়ী আরো দুবার কান ধরে উঠবস করে। আকাশ ফোন এমন ভাবে ধরেছিল সন্ধ্যা বুঝতে পারেনি তার ভিডিও করছে লোকটি। আকাশ তার কাজ শেষে ফোন পকেটে রাখে। এরপর সন্ধ্যার হাত ধরে রাস্তার উপাশে যেতে যেতে একটু হাসলো। আচ্ছা জব্দ হয়েছে মেয়েটা। সন্ধ্যার ইচ্ছে করলো আকাশ যে হাতে তার হাত ধরেছে ওই হাত কামচে রক্তাক্ত করে দিতে, কিন্তু সে এখন অসহায়। উপায় থাকলে এরকম করে দৌড় দিত। আকাশ তার গাড়ির দরজা খুলে সন্ধ্যাকে গাড়িতে উঠতে বলার আগে খেয়াল করলো সন্ধ্যার পা খালি। অবাক হয়ে বলে, তোমার জুতা নেই? সন্ধ্যার চোখ মুখে অসহায়ত্ব। আকাশ বুঝলো বোধহয়। হতাশ কণ্ঠে বলে, নিজেকে কুকুরদের কাছে বিলিয়ে দিতে পারোনি বলে জুতো জোড়া দিয়ে দিয়েছো? ভালো, খারাপ না, গাড়িতে ওঠো। সন্ধ্যা আকাশের অহেতুক কথা শুনে কি রিয়াকশন দেবে বোঝে না। গাড়িতে উঠে বসে। আকাশ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। এসেছিল ব্যবসায়ের কাজে, এখন এই মেয়েকে নিয়ে তার ঘোড়া লাগছে। আকাশ বিরক্ত হলো। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে একটি জুতার শোরুমের সামনে গাড়ি থামায়। এরপর সন্ধ্যাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা বুঝলো আকাশ তাকে জুতো কিনে দেওয়ার জন্য এখানে এনেছে। সন্ধ্যা এলোমেলো পায়ে হাঁটে, একবার এদিক ওদিক তাকিয়েছিল, এরপর মাথা নিচু করে হাঁটে। আকাশ শোরুমের এক জায়গায় গিয়ে দাঁড়ালো, সামনে বসার জায়গা। আকাশ সন্ধ্যাকে বসতে বলে জুতা খোঁজে। কালো কালার একজোড়া জুতোর দিকে আঙুল তাক করে বের করে বলে, 18-19 বছরের একটি ছেলে আকাশের দেখানো জুতো বের করে হাঁটু মুড়ে বসে। দু হাতে জুতো দুদিক ভাঁজ করে, এক হাতে জুতো রেখে অপর হাত সন্ধ্যার দিকে বাড়িয়ে বলে, আপু, আপনার পা আগায় দেন। সন্ধ্যা ইতস্তত করে, ডান পা ধীরে ধীরে এগিয়ে দেয়। আকাশ ভুরু কুচকে চেয়ে আছে। ব্যাপারটা তার পছন্দ হচ্ছে না। এই ছেলে সন্ধ্যাকে জুতা পরাবে কেন? অদ্ভুত। সন্ধ্যা পা এগিয়ে দেওয়ার আগে আকাশ একটি বসার টুল দু হাতে টেনে নিয়ে বসে। এরপর পা জুতো সহ উঁচু জায়গাটায় রেখে বা হাতে ছেলেটির গাল চেপে ধরে ধমকে বলে, বউ কার? ছেলেটি অবাক হয়। সন্ধ্যা ডান পা উপরে রেখেছে,
আকাশের কথায় অবাক হয় মেয়েটা। ছেলেটি কি বলবে বোঝে না। সে তো জানে না মেয়েটি কার বউ। যেহেতু এই লোকটির সাথে এসেছে, এনারই হবে। সে অনুযায়ী ছেলেটি বলে, স্যার, আপনার। কথাটি বলার সাথে সাথে আকাশ ছেলেটির বাম গালে থাপ্পড় মেরে দেয়। অতঃপর রেগে বলে, বউ আমার পায়ে হাত দিচ্ছিস তুই? হিসাব তো মিলল না, তাই একটা ডোজ দিলাম। এরপর আকাশ ছেলেটির হাত থেকে জুতো নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর জুতো জোড়া নিচের ফ্লোরে শব্দ করে রেখে সন্ধ্যার উদ্দেশ্য বলে, সাইজ চেক কর। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। ওদিকে ছেলেটি গালে হাত দিয়ে বসে আছে। 8 বছর এই পেশায় আছে। আজকের মতো অভিজ্ঞতা কখনো হয়নি বেচারার। কেমন রিয়েকশন দেওয়া উচিত বুঝতে পারছে না। অনেকেই অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। হঠাৎ অরুণ আকাশের পাশে দাঁড়িয়ে আকাশের কাঁধে হাত রেখে বলে, বুঝলাম না, বউ মানিস না, কিন্তু সময় মতো গলা ফাটিয়ে ঠিকই বউ বউ করিস। কাহিনী কি রে? আকাশ থতমত খেয়ে তাকায়। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে গলা ঝেড়ে বলে, আইনত বউ তো, খেয়াল না রাখলে পুলিশের হেফাজতে থাকতে হবে। অরুণ মাথায় হাত দিয়ে বলে, ও মা, তোকে যে পুলিশ ধরবে, ওর বাড়ি কোথায়? ও থাকে কোথায়? আকাশ অরুণের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, তোর চকির তলে। অরুণ চোখ বড় বড় করে বলে, আমার চকি? সেটা কোথায়? আকাশে বিরক্ত কণ্ঠে বলে, হাতালেই খুঁজে পাবি। অরুণ অসহায় মুখে তাকায়। মনে হচ্ছে তার প্রেস্টিজ আজ সব পাঞ্চার হয়ে গেছে। আকাশের কথা শুনে সন্ধানী মাথা নিচু করে হেসে ফেলে।